তোমার স্বামী মানুষটা কেমন? মন্দ মানুষ না। তোমার ওপর জোর জুলুম করছে না? না, একেবারেই না। না। আরও কিছুদিন এইভাবেই চালাতে হবে। আর কতদিন? সময়ে জানতে পারবে। আচ্ছা। ফোন রেখে দিয়ে দীপা আবার আরাম চেয়ারায় বসে রইল। পেছনে মাথা হেলান দিয়ে চোখ বুজে রইল। রেডিওর মৃদু গুঞ্জন চলছে। 2 মিনিট আগে দীপা বাগানের কথা ভাবছিল। এখন মনে হলো বাগানটা বহু দূরে চলে গেছে। বিকেলবেলা আন্দাজ 3:30-এর সময় নিচে সদর দোরের ঘন্টি বেজে উঠল। দীপা চোখ খুলে উঠে বসল। কেউ এসেছে। দেবাশিস কি আজ তাড়াতাড়ি ফিরে এলো? কিন্তু আজ তো শনিবার নয়। দীপা উঠে গিয়ে সিঁড়ির মাথায় দাঁড়ালো। নকুল দোর খুলছে। তারপর মেয়েলি গলা শোনা গেল, আমি দীপার বন্ধু, সে বাড়িতে আছে? নকুল উত্তর দেওয়ার আগেই দীপা উপর থেকে ডাকলো, শুভ্রা, আয় উপরে চলে আয়। শুভ্রা উপরে এসে সিঁড়ির মাথায় দীপাকে জড়িয়ে ধরে বলল, সেই ফুলসজ্জার রাত্রে তোকে সাজিয়ে দিয়ে গিয়েছিলুম, তারপর আর আসিনি। তোকে হানিমুন করবার সময় দিলুম। আজ ভাবলুম দীপা আর কোনে বউ নেই, এতদিন পাকা গিন্নি হয়েছে, যাই দেখে আসি। হ্যাঁ ভাই, তোর বর বাড়িতে নেই তো? না। আয় ঘরে আয়। শুভ্রা মেয়েটি দীপার চেয়ে বছর দেড়েকের বড়। বছরখানেক আগেই বিয়ে হয়েছে। তার চেহারা গোলগাল, প্রকৃতির অঙ্গপ্রিয়, গান গাইতে পারে। প্রকৃতি বিপরীত বলেই হয়তো দীপার সঙ্গে তার মনের সান্নিধ্য বেশি। বসবার ঘরে গিয়ে তারা পশ্চিমের খোলা জানালার সামনে দাঁড়ালো। শুভ্রা দীপাকে ভালো করে দেখে নিয়ে মৃদু হাসল। বলল, বিয়ের জল গায়ে লাগেনি। বিয়ের আগে যেমন ছিলি এখনও তেমন আছিস। কিন্তু গায়ে গয়না নেই কেন? হাতে 2 গাছি চুড়ি, কানে ফুল আর গলায় সরু হার। কনে বউকে কি এতে মানায়? দীপা চোখ নামালো। তারপর আবার চোখ তুলে বলল, তুই তো এখনই বললি আমি আর কনে বউ নই। শুভ্রা বলল, গয়না পরবার জন্য তুই এখনও কনে বউ, কিন্তু আসল কথাটা কি? আভরণ সতীতিমান, সে আবার কি? তা জানিস না? কবি গোবিন্দ দাস বলেছেন, সময় বিশেষে গয়না সতীন হয়ে দাঁড়ায়। দীপার মুখের উপর যেন এক মুঠো আবির ছড়িয়ে পড়ল। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, যাহ, তুই বড় ফাজিল। শুভ্রা খিলখিল করে হেসে বলল, তুইও এবার ফাজিল হয়ে যাবি। আর গাম্ভীর্য চলবে না। বিয়ে হলেই মেয়েরা ফাজিল হয়ে যায়। দীপা কি উত্তর দেবে ভেবে পেল না। কিন্তু যেমন করে হোক সত্যি কথা লুকিয়ে রাখতে হবে। মিথ্যে কথা বলে শুভ্রার চোখে ধুলো দিতে হবে। শুভ্রা যেন জানতে না পারে। দীপা আকাশ পাতাল ভাবছে শুভ্রার ঠাট্টার কি উত্তর দিবে। এমন সময় দোরের কাছে নকুলের গলা এলো, বৌদি, চা জল খাবার আনি? দীপা যেন বেঁচে গেল। বলল, হ্যাঁ নকুল, নিয়ে এসো। নকুল নেমে গেল। দীপা বলল, আয় ভাই, বসি। তারপর, হিমানি সুপ্রিয়া কেমন আছে বল? মনে হচ্ছে যেন কতদিন তাদের দেখিনি। শুভ্রা চেয়ারে বসে বলল, হিমানি সুপ্রিয়ার কথা পরে বলবো, আগে তুই নিজের কথা বল। বরের সঙ্গে কেমন ভাব হলো? দীপা ঘাড় হেট করে অর্ধস্ফুট স্বরে বলল, ভালো। শুভ্রা বলল, তোর বরটি ভাই দেখতে বেশ, কিন্তু দেখতে ভালো হলেই মানুষ ভালো হয় না। মানুষটি কেমন? দীপা বলল, ভালো। শুভ্র বিরক্ত হয়ে বলল, ভালো আর ভালো, কেবল এক কথা, তুই কি কোনোদিন মন খুলে কিছু বলবি না? বললুম তো, আর কি বলবো? এইটুকু বললেই বলা হয়? আমার যখন বিয়ে হয়েছিল আমি ছুটে ছুটে আসতুম তোর কাছে। সব কথা না বললে প্রাণ ঠান্ডা হতো না, আর তুই মুখ সেলাই করে বসে আছিস। গা জ্বলে যায়। দীপা তার হাত ধরে মিনতির স্বরে বলল, রাগ করিসনি ভাই, জানিস তো আমি কথা বলতে গেলেই গলায় কথা আটকে যায়। মনে মনে বুঝে নে না, সবই তো জানিস। শুভ্রা বলল, সবাইয়ের কি একরকম হয়, তাই জানতে ইচ্ছে করে। যাকগে, তুই যখন বলবি না তখন মনে মনেই বুঝে নিব। আচ্ছা, আজ উঠি, তোর বিয়ে পুরনো হোক, তারপর আবার একদিন আসবো। দীপা কিন্তু খুব শক্ত করে তার হাত ধরে রইল। বলল, না, তুই রাগ করে চলে যেতে পারবি না। শুভ্রার রাগ অমনি পড়ে গেল। সে হেসে বলল, তুই হদ্দ করলি। বরের কাছেও যদি এমনি মুখ বুজে থাকিস, বর ভুল বুঝবে। ওরা ভুল বোঝা মানুষ। নকুল চায়ের ট্রে নিয়ে সঙ্গে স্তূপ আকৃতি পেস্ট্রি। দীপা চা ঢেলে শুভ্রাকে দিল, নিজে নিল। দুজনে চা আর পেস্ট্রি খেতে খেতে সাধারণভাবে গল্প করতে লাগলো। শাড়ি, ব্লাউজ, গয়নার নতুন ফ্যাশন, স্নো সেন্ট, স্নো পাউডারের দুর্মূল্য, এই সব নিয়ে গল্প। শুভ্রায় বেশি কথা বলল। দীপা সায় উত্তর দিল। আধ ঘন্টা পরে চা খাওয়া শেষ হলে নকুল এসে ট্রে তুলে নিয়ে দীপা তখন বলল, শুভ্রা, তুই এবার একটা গান গা। অনেক দিন তোর গান শুনি না। কেন, এই তো কানে কানে গান শুনলি, আর কি শুনবি?
মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি সখী জাগো। না না, ওসব গান নয়, আধুনিক গান। আধুনিক গানের কথায় মনে পড়ল, পরশু গ্রামে ফোনের দোকানে গিয়েছিল, প্রবাল গুপ্তর একটা নতুন রেকর্ড শুনলাম। ভারী সুন্দর গেয়েছে। রেকর্ডখানা কিনেছি, তুই শুনেছিস? দীপা অলসভাবে বলল, শুনেছি, রেডিওতে প্রায়ই বাজায়। সিনেমার গানের কোনো নতুন রেকর্ড বেরিয়েছে নাকি? শুভ্রা বলল, শুনিনি, কিন্তু একটা নতুন ছবির বেরিয়েছে। দীপ্তি সিনেমায় দেখাচ্ছে, ছবিটা নাকি খুব ভালো হয়েছে। সুজন হিরো, জোনাকি রায় হিরোইন। দীপা একটু নড়ে চড়ে বসলো, কিছু বলল না। শুভ্রা বলল, দীপা, ঘরে বসে কি করবি, চল ছবি দেখে আসি। আমার সঙ্গে যদি ছবি দেখতে যাস, তোর বর নিশ্চয় রাগ করবে না। কবজির ঘড়ি দেখে বলল, 4:15 বেজেছে। তোর বর কাজ থেকে ফিরে কখন? 5টার সময়। তবে তো ঠিকই হয়েছে, তুই সেজেগুজে তৈরি হতে হতে তোর বর এসে পড়বে। তখন তাকে জানিয়ে আমরা ছবি দেখতে চলে যাব। আর তোর বর যদি সঙ্গে যেতে চায় তাহলে তো আরও ভালো। দীপার প্রবল ইচ্ছা হলো শুভ্রার সঙ্গে ছবি দেখতে যায়। দেবাশিস কোনো আপত্তি তুলবে না, তাও সে জানে। তবু তার মনের একটা অংশ তার ইচ্ছাকে পেছন থেকে টেনে ধরে রইল, তাকে যেতে দিবে না। সে কাচুমাচু হয়ে বলল, আজ থাক ভাই, আর একদিন যাব। শুভ্রা আরও কিছুক্ষণ পিড়াপিড়ি করল, কিন্তু দীপা রাজি হলো না। শুভ্রা তখন বলল, বুঝেছি, তুই বর হ্যাংলা হয়েছিস, বরকে ছেড়ে নড়তে পারিস না। বিয়ের পর কিছুদিন আমারও হয়েছিল। সে নিজের বর হ্যাংলামির গল্প করতে লাগলো। তারপর হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে উঠে বলল, 5টা বাজে, আমি পালাই। এখন তোর বর এসে পড়বে, আমি থাকলে তোদের অসুবিধা হবে, আবার একদিন আসবো। শুভ্রা হাসতে হাসতে চলে গেল। তাকে সদর দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে দীপা ভাবতে লাগলো, কি আশ্চর্য, মনের কথা মুখে ফুটে না বললে কি কেউ বুঝতে পারে না? সবাই ভাবে যা গতানুগতিক তাই সত্যি। তারপর দিন কাটছে। একদিন বেশ গরম পড়ছে, গুমোট গরম, বাতাস নেই, তাই মনে হয় শিগগিরই ঝড় বৃষ্টি নামবে। দেবাশিস বিকেলবেলা ফ্যাক্টরি থেকে ফিরে এসে দেখল দীপা আর পদ্মলোচন দড়ি ধরে বাগান মাপজোক করছে। দেবাশিসকে দেখে দীপা দড়ি ফেলে তাড়াতাড়ি তার গাড়ির কাছে এলো। বেশ উত্তেজিতভাবে বলল, স্টারলিলিতে কুড়ি ধরেছে, দেখবে? দেবাশিস গাড়ি থেকে বেরিয়ে এসে বলল, তাই নাকি, কোথায় স্টারলিলি? এসো দেখাচ্ছি। বাগানের একধারে দীপা আঙ্গুল দেখালো। দেবাশিস দেখল ভূমিলগ্ন ঝাড়ের মাঝখান থেকে ধ্বজার মতো ডাটি বেরিয়েছে, তার মাথায় 3-4টে কুড়ির পতাকা। স্নিগ্ধ হেসে দেবাশিস দীপার পানে চাইল। তোমার বাগানের প্রথম ফুল। হাসতে গিয়ে দীপা থেমে গেল। তোমার বাগানের? বাগান কি দীপার? হঠাৎ তার মনটা বিকল হয়ে গেল। প্রথম মুকুলোদ্গম দেখে যে আনন্দ হয়েছিল তা নিভে গেল। সন্ধ্যার পর নৃপতির আড্ডায় গিয়ে দেবাশিস দেখল আড্ডাধারীরা প্রায় সকলেই উপস্থিত। বেশ উত্তেজিতভাবে আলোচনা চলছে। তাকে দেখে সকলেই কলরব করে উঠল। ওহে, শুনেছ? সুজন থিয়েটারি পোজ দিয়ে বলল, আবার সাজারুর কাটা। নৃপতি বলল, এসো বলছি, তুমি কাগজ পড়ো না তাই জানো না। মাসখানেক আগে একটা ভিখারিকে কেউ সাজারুর কাটা ফুটিয়ে মেরেছিল, মনে আছে? দেবাশিস বলল, হ্যাঁ মনে আছে। পরশু রাত্রে একটা মজুর লেকের ধারে বেঞ্চিতে শুয়ে ঘুমোচ্ছিল, তার হৃদযন্ত্রে সাজারুর কাটা ঢুকিয়ে দিয়ে কেউ খুন করেছে। দেবাশিস বলল, কে খুন করেছে জানা যায়নি? নৃপতি একটি হেসে বলল, না, পুলিশ তদন্ত করছে। কপিল বলল, পুলিশ অনন্তকাল ধরে তদন্ত করলেও আসামি ধরা পড়বে না। অবশ্য স্পষ্টই বোঝা যাচ্ছে ভিখারি মজুরের হত্যাকারী একই লোক। এছাড়া আর কেউ কিছু বুঝতে পেরেছে কি? খড়গ বাহাদুর বলল, 2টো খুনই আমাদের পাড়ায় হয়েছে, সুতরাং অনুমান করা যেতে পারে যে হত্যাকারী আমাদের পাড়ারই লোক। নৃপতি বলল, তা নাও হতে পারে, হত্যাকারী হয়তো টালার লোক। এই সময় কফি এলো। প্রবল এতক্ষণ পিয়ানোর সামনে মুখ গোমড়া করে বসেছিল, আলোচনার হল্লায় বাজাতে পারছিল না। এখন উঠে এসে এক পেয়ালা কফি তুলে নিল। কপিল তাকে প্রশ্ন করল, কি হে মিয়া তানসেন, তোমার কি মনে হয়? প্রবল কফির পেয়ালায় একবার ঠোঁট ঠেকিয়ে বলল, আমার মনে হয় হত্যাকারী উন্মাদ এবং তোমরাও বদ্ধ পাগল। সবাই হইচই করে উঠল। আমরা পাগল কেন? প্রবাল বলল, তোমরা হয় পাগল নয় ভণ্ড। একটা কুলিকে যদি কেউ খুন করে থাকে, তোমাদের এত মাথা ব্যথা কিসের? কুলির শোকে তোমাদের বুক ফেটে যাচ্ছে এই কথা বোঝাতে চাও? অতপর তর্ক উদ্যম এবং উত্তাল হয়ে উঠল। দেবাশিস তর্কাতর্কি বাগযুদ্ধ ভালোবাসে না।
সে কফি শেষ করে চুপি চুপি পালাবার চেষ্টায় ছিল। নৃপতি তা লক্ষ্য করে বলল, কী হে দেবাশিস, চললে নাকি? দেবাশিস বলল, হ্যাঁ আজ যাই নৃপতিদা। নৃপতি বলল, আচ্ছা এসো, সাবধানে পথ চলবে। দক্ষিণ কলকাতার পথে ঘাটে এখন দলে দলে পাগল ঘুরে বেড়াচ্ছে। এক ধমক হাসির উচ্ছ্বাসের সঙ্গে দেবাশিস বেরিয়ে গেল। সে 2-4 পা চলেছে, এমন সময় শুনতে পেল দক্ষিণ পশ্চিম দিক থেকে গো গো মড়মড় আওয়াজ আসছে। চকিত আকাশের দিকে চোখ তুলে সে দেখল মেঘ ছুটে আসছে, গুমোট ফেটে ঝড় বেরিয়ে এসছে। দেখতে দেখতে এক ঝাঁক জেট বিমানের মতো ঝড় এসে পড়ল। বাতাসের প্রচণ্ড দাপটে চারিদিক এলোমেলো হয়ে গেল। দেবাশিস হাওয়ার ধাক্কায় টাল খেতে খেতে একবার ভাবল ফিরে যায় নৃপতিদার বাড়ি, বরং সেটাই কাছে। তারপর ভাবল, ঝড় যখন উঠেছে তখন নিশ্চয়ই বৃষ্টি নামবে। কতক্ষণ ঝড় বৃষ্টি চলবে ঠিক নেই, সুতরাং বাড়ির দিকে যাওয়াই ভালো। হয়তো বৃষ্টি নামার আগেই বাড়ি পৌঁছে যাব। দেবাশিস ঝড়ের প্রতিকূলে মাথা ঝাঁকিয়ে চলতে লাগলো, কিন্তু বেশি দূর চলতে হলো না। বৃষ্টি শুরু হয়ে গেল। বরফের মতো ঠান্ডা জলের ঝাপটা তার সর্বঙ্গ ভিজিয়ে দিল। বাড়িতে ফিরে দেবাশিস শটান উপরে চলে গেল। দীপা নিজের ঘরে ছিল, বন্ধ জানালায় কাচের ভেতর দিয়ে বৃষ্টি দেখছিল। দেবাশিস জোরে টোকা দিয়ে ঘরে ঢুকতেই সে ফিরে দাঁড়িয়ে দেবাশিসের সিক্ত মূর্তি দেখে সশঙ্ক নিঃশ্বাস টেনে শঙ্কু বিস্ফোরিত করল। দেবাশিস লজ্জিতভাবে ভিজে গেছি বলে বাথরুমে ঢুকে পড়ল। 10 মিনিট পরে শুকনো জামা কাপড় পরে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দেখল দীপা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে আছে। সে বলল, নৃপতিদার বাড়ি থেকে বেরিয়েছি আর ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল, চলো খাবার সময় হয়েছে। পরদিন সকালে গায়ে দারুণ ব্যথা নিয়ে দেবাশিস ঘুম থেকে উঠল। বৃষ্টিতে ভেজার ফল সন্দেহ নেই, হয়তো ইনফ্লুয়েঞ্জায় দাঁড়াবে। দেবাশিস ভাবল আজ আর কাজে যাবে না, কিন্তু সারাদিন বাড়িতে থাকলে বারবার দীপার সংস্পর্শে আসতে হবে, নিরর্থক কথা বলতে হবে। সে লক্ষ্য করেছে রবিবারে দীপা যেন শঙ্কিত আড়ষ্টই হয়ে থাকে। কি দরকার? সে গায়ের ব্যথার কথা কাউকে বলল না। যথারীতি খাওয়া দাওয়া শেষ করে ফ্যাক্টরিতে চলে গেল। বিকেলবেলা সে গায়ে জ্বর নিয়ে বাড়ি ফিরল। জলখাবার খেতে বসে সে নকুলকে বলল, নকুল, আমার একটু ঠান্ডা লেগেছে, রাত্রিরে ভাত খাবো না। নকুল বলল, কাল রাত্রিরে যা ভেজাটা ভিজেছ, ঠান্ডা তো লাগবেই, তা ডাক্তারবাবুকে খবর দেব? দেবাশিস বলল, আরে না না, তেমন কিছু না, গোটা 2 অ্যাসপিরিন খেলেই ঠিক হয়ে যাবে। রাত্রে সে খেতে নামলো না। খাবার সময় হলে দীপা নিচে নেমে গিয়ে নকুলকে বলল, নকুল, ওর খাবার তৈরি হয়ে থাকে তো আমায় দাও, আমি নিয়ে যাই। নকুল একটা ট্রের উপর স্যুপের বাটি, টোস্ট আর সালাদ সাজিয়ে রাখছিল। বলল, সে কি বৌদি, তুমি দাদাবাবুর খাবার নিয়ে যাবে? আমি তাহলে রয়েছি কি করতে? নাও চলো। ট্রে নিয়ে নকুল আগে আগে চলল, আর পিছনে দীপা। দীপার মন ধুকপুক করছে। উপরে উঠে নকুল যখন দীপার ঘরের দিকে চলল, সে তখন ক্ষীণ কুণ্ঠিত স্বরে বলল, ওদিকে নয় নকুল, এই ঘরে। নকুল ফিরে দাঁড়িয়ে দীপার পানে তীক্ষ্ণ চোখে চাইল। তারপর অন্য ঘরে গিয়ে দেখল দেবাশিস বিছানায় শুয়ে বই পড়ছে। নকুল খাটের পাশে গিয়ে সন্দেহ ভরা গলায় বলল, তুমি এ ঘরে শুয়েছ যে দাদাবাবু? দেবাশিস কৈফিয়ত তৈরি করে রেখেছিল। বিছানায় উঠে বসে বলল, কি জানি, হয়তো ইনফ্লুয়েঞ্জা ধরেছে, তাই আলাদা শুয়েছি। ছোঁয়াচে রোগ শেষে দীপাকেও ধরবে। সন্তোষজনক কৈফিয়ত। দীপা নিঃশ্বাস ফেলে বাঁচল। নকুল আর কিছু বলল না, কিন্তু তার চোখ সন্দিগ্ধ হয়ে রইল। সে যেন বুঝেছে যেমনটি হওয়া উচিত ঠিক তেমনটি হচ্ছে না, কোথাও একটু গলদ রয়েছে। ঘণ্টা 3 পরে দীপা নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিল। দৌড়ে ঠুনঠুন শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। ঘুম চোখে উঠে দৌড় খুলে সে প্রায় আঁতকে উঠল। দেবাশিস বিছানার চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। তার শরীর ঠকঠক করে কাঁপছে। সে জড়িয়ে জড়িয়ে বলল, বুকে দারুণ ব্যথা, জ্বরও বেড়েছে, ডাক্তারকে খবর দিতে হবে। এই বলে সে টলতে টলতে নিজের ঘরে ফিরে গেল। আকস্মিক বিপদপাত মানুষের মন ক্ষণকালের জন্য অসাড় হয়ে যায়, তারপর সংবিত ফিরে আসে। দীপা স্থত হয়ে ভাবল, ডাক্তার ডাকতে হবে, কিন্তু এই বাড়ির বাধা ডাক্তার কে তা সে জানে না। তাকে ডাকতে হলে নকুলকে পাঠাতে হবে, তাতে অনেক দেরি হবে। তার চেয়ে যদি সেন কাকাকে ডাকা যায়। দীপা ডাক্তার সুহর্ত সেনকে টেলিফোন করলো। ডাক্তার সেন দীপার বাপের বাড়ির পারিবারিক ডাক্তার।
একটি নিদ্রালু স্বর শোনা গেল, হ্যালো। দীপা বলল, সেন কাকা, আমি দীপা। দীপা, কি ব্যাপার? দীপা ঢোক গিলল, আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এখনই ডাক্তার চাই। আমি জানি না এদের ডাক্তারকে, তাই আপনাকে ডাকছি। আপনি এক্ষুনি আসুন সেন কাকা। এক্ষুনি যাচ্ছি, কিন্তু অসুখের লক্ষণ কি? বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছিল, তারপর? আচ্ছা, আমি আসছি। বাড়ি চিনে আসতে পারবেন তো? খুব পারবো, এই তো সেদিন তোমার বউ ভাতের নেমন্তন্ন খেয়েছি। মিনিট 20 মধ্যে ডাক্তার সেন এলেন। উপরে গিয়ে দেবাশিসের শরীর পরীক্ষা করলেন। দীপা দৌড়ের চৌকাঠে ঠেস দিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। প্রথমে কয়েকটা প্রশ্ন করে ডাক্তার রোগীর নাড়ি দেখলেন, টেম্পারেচার নিলেন। তারপর স্টেথোস্কোপ কানে লাগিয়ে বুক পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা করতে করতে তার চোখ হঠাৎ বিস্ফোরিত হলো। তিনি বলে উঠলেন, এ কি? দেবাশিস ক্লিষ্ট স্বরে বললেন, হ্যাঁ ডাক্তারবাবু, আমার সবই উল্টো। দীপা সচকিত হয়ে উঠল, কিন্তু দেবাশিস আর কিছু বলল না। ডাক্তার কেবল ঘাড় নাড়লেন। পরীক্ষা শেষ করে ডাক্তার বললেন, বুকে বেশ সর্দি জমেছে, আমি ইঞ্জেকশন দিচ্ছি, তাতেই কাজ হবে। আবার কাল সকালে আমি আসব, যদি দরকার মনে হয় তখন রীতিমতো চিকিৎসা আরম্ভ করে যাব। ইঞ্জেকশন দিয়ে দেবাশিসের মাথায় হাত বুলিয়ে ডাক্তার সস্নেহে বললেন, ভয়ের কিছু নেই, 2-4 দিনের মধ্যেই সেরে উঠবে। আচ্ছা, আজ ঘুমিয়ে পড়ো বাবাজি, কাল 9টার সময় আমি আবার আসব। তোমার বাড়ির ডাক্তারকেও খবর দিও। ডাক্তার ঘর থেকে বেরোলেন। দীপা তার সঙ্গে সঙ্গে গেল। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ডাক্তার সেন দীপাকে বললেন, একটা বড় আশ্চর্য ব্যাপার দেখলাম। কি দেখলেন? ডাক্তার যা দেখেছে দীপাকে বললেন। দিন দশকের মধ্যে দেবাশিস আবার চাঙ্গা হয়ে উঠল। এই 10টা দিন অসুখের সময় হলেও দেবাশিসের পক্ষে বড় সুখের সময়। দীপা ঘুরে ফিরে তার কাছে আসে, খাটের কিনারায় বসে তার সঙ্গে কথা বলে, তার খাবার সময় হলে নিচে গিয়ে নিজের হাতে খাবার নিয়ে আসে, নকুলকে আনতে দেয় না। রাত্রে ঘুম থেকে উঠে চুপি চুপি এসে তাকে দেখে যায়। আধ জাগা আধ ঘুমান্ত অবস্থায় দেবাশিস জানতে পারে। একদিন দেবাশিস তখন বেশ সেরে উঠেছে। বিকেলবেলা পিঠের নিচে বালিশ দিয়ে বিছানায় বসা হয়ে একটা বইয়ের পাতা উল্টাচ্ছে। দীপা দুধ কোকের পেয়ালা নিয়ে ঘরে ঢুকল। দেবাশিস হেসে তার হাত থেকে পেয়ালা নিল। দীপা খাটের পায়ের দিকে গিয়ে বসল, বলল, দাদা ফোন করেছিল, সন্ধ্যার পর আসবে। দেবাশিস উত্তর দিল না। দেবাশিস হেসে তার হাত থেকে পেয়ালা নিল। দীপা খাটের পায়ের দিকে গিয়ে দেবাশিস উত্তর দিল না। কোকের কাপে ছোট ছোট চুমুক দিতে দিতে দীপার পানে চেয়ে রইল। বলা বাহুল্য, গত 10 দিনে দীপার বাপের বাড়ি থেকে রোজই কেউ না কেউ এসে তত্ত্ব তলাশ নিয়ে গেছে। দীপার মা গোড়ার দিকে 2 রাত্রি এসে এখানে ছিলেন, কিন্তু দীপা তার মার এখানে থাকা মনে মনে পছন্দ করেনি। দেবাশিস কাপে চুমুক দিচ্ছে আর চেয়ে আছে। দীপা একটু অস্বস্তি বোধ করতে লাগলো। একটা কিছু বলবার জন্য সে বলল, বাগানে বোধহয় আরও কিছু ক্রোটন দরকার হবে। এবারও দেবাশিস তার কথায় কান দিল না। ক্ষীণ মধুর সুরে বলল, দীপা, তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নির্মেঘ আকাশ থেকে বজ্রপাতের মতো অপ্রত্যাশিত কথা। দীপার মুখ রাঙা হয়ে উঠল, তারপরই ফ্যাকাশে হয়ে গেল। সে দোরের দিকে পা বাড়িয়ে স্খলিত সুরে বলল, বোধহয় মালি এসে গেছে, যাই দেখি সে কি করছে। পেছন থেকে দেবাশিস ডাকল, দীপা শোনো। দীপা দুরু দুরু বুকে ফিরে এসে দাঁড়ালো। দেবাশিসের মুখের সেই ক্ষীণ করুণ ভাব আর নেই। সে খালি পেয়ালা দীপার দিকে দিয়ে সহজ সুরে বলল, আমার কয়েকজন বন্ধুকে চায়ের নেমন্তন্ন করতে চাই, 4-5 জনের বেশি নয়। দীপা মস্ত একটা নিঃশ্বাস ফেলে বলল, কবে? তাড়া নেই, আজ রবিবার, ধরো আসছে রবিবারে যদি করা যায়। আচ্ছা, বাজারের খাবার কিন্তু একটুও থাকবে না, সব খাবার তুমি আর নকুল তৈরি করবে। আচ্ছা। তারপর দিন কাটছে। দেবাশিস আবার ফ্যাক্টরি যেতে আরম্ভ করলো। শনিবার সন্ধ্যায় নৃপতির আড্ডায় গেল। অনেক দিন পরে তাকে দেখে সবাই খুশি, এমনকি প্রবল পিয়ানোয় বসে একটা হালকা হাসির গদ বাজতে লাগলো। নৃপতি বলল, একটু রোগা হয়ে গেছ। খড়গ বাহাদুর বলল, ভাই দেবু, ঠেসে শিক কাবাব খাও, 2 দিনে ইয়া লাশ হয়ে যাবে। কপিল বলল, খড়গ তুই খাম, তুই তো দিনে 1.5 কিলো শিক কাবাব খাস, তবে গায়ে গত্তি লাগে না কেন? খড়গ বলল, আমি যে ফুটবল খেলি, যারা ফুটবল খেলে তারা কখনো মোটা হয় না। মোটা ফুটবল খেলোয়াড় দেখেছিস?
সুজন বলল, কুস্তিগির পালোয়ানেরা কিন্তু মোটা হয়, শুনেছি তারা হরদম পেস্তা আর বেদানার রস খায়। এই সময় বিজয় মাধব এলো। দেবাশিসকে দেখে তার কাছে এসে বলল, অসুখের পরে প্রথম এলে না? দেবাশিস বলল, হ্যাঁ। এখন তাহলে একেবারে ঠিক হয়ে গেছে? হ্যাঁ। দেবাশিসের কাছে কথা বলার বেশি উৎসাহ না পেয়ে বিজয় বিরস মুখে তক্তপাশের ধারে গিয়ে বসল। দেবাশিস তখন সকলের দিকে চোখ ফিরিয়ে বলল, তোমাদের চায়ের নিমন্ত্রণ করতে এসেছি। কাল রবিবার 5:30টার পর যখন ইচ্ছে আসবে। কেমন, কারোর অসুবিধে নেই তো? কারোর অসুবিধে নেই, সবাই সানন্দে রাজি। কেবল খড়গ বাহাদুর বলল, কাল আমার খেলা আছে, তবু আমি যত শিগগির পারি যাব। চায়ের সঙ্গে শিক কাবাব খাওয়াবে তো? কপিল বলল, তুই জ্বালালি, চায়ের সঙ্গেও শিক কাবাব খায়? শিক কাবাবের অনুপান হচ্ছে বোতল। দেবাশিস প্রবালের দিকে চেয়ে বলল, তুমি আসবে তো? প্রবাল বলল, যাব। বড় মানুষের বাড়িতে নেমন্তন্ন আমি কখনো উপেক্ষা করি না, কিন্তু উপলক্ষটা কি? রোগমুক্তির উৎসব। দেবাশিস বলল, আমার বইয়ের হাতের তৈরি খাবার তোমাদের খাওয়াবো। বিজয়, তুমিও এসো। যাব। পরদিন সন্ধ্যাবেলা দেবাশিসের বাড়িতে অতিথিরা একে একে এসে উপস্থিত হলো। এমনকি খড়গ বাহাদুরও ঠিক সময় এসে বলল, খেলা হলো না, ওয়াকওভার পেলাম। নিচের তলার বড়বার ঘরে আড্ডা জমল। সকলে উপস্থিত হলে দেবাশিস এক ফাঁকে রান্নাঘরে গিয়ে দেখল দীপা খাবারের প্লেট সাজাচ্ছে আর নকুল দুটো বড় বড় টিপটে চা তৈরি করছে। দেবাশিস দীপাকে বলল, ওরা সবাই এসে গেছে, 10 মিনিট পরে চা জলখাবার নিয়ে তুমি আর নকুল যেও। আচ্ছা। দীপা জানতো না কারা নিমন্ত্রিত হয়েছে, তার মনে কোনো উৎসুক্য ছিল না। অস্পষ্টভাবে ভেবেছিল হয়তো ফ্যাক্টরির সহকর্মী বন্ধুরা। বসবার ঘরে আলোচনা শুরু হয়েছে। আজকের কাগজে নতুন সজারুর কাটা হত্যার খবর বেরিয়েছে তাই নিয়ে। এবার শিকার হয়েছে এক দোকানদার, গুণময় দাস। এবারও অকুস্থল দক্ষিণ কলকাতা। আলোচনার নতুনত্ব বিশেষ নেই। হত্যাকারী হয় পাগল, নয় পাকিস্তানি, নয় চিনেম্যান। সুজন বললে, একটা জিনিস লক্ষ্য করেছ? প্রথমে ভিখারি, তারপর মজুর, তারপর দোকানদার। হত্যাকারী স্তরে স্তরে উঁচুর দিকে উঠছে। এর পরের বারে কে শিকার হবে ভাবতে পারো? প্রবাল গলার মধ্যে অবজ্ঞাসূচক শব্দ করল। কপিল বলল, সম্ভবত নামজাদা ফুটবল খেলোয়াড়। খড়গ বাহাদুর বলল, কিংবা নামজাদা সিনেমা অ্যাক্টর। সুজন বলল, কিংবা নাম করা গাইয়ে। প্রবাল বলল, নাম করা লোককেই মারবে এমন কি কথা আছে? পয়সাওয়ালা লোককেও মারতে পারে, যেমন নৃপতিদা, কিংবা কপিল, কিংবা। এ সময় দীপা খাবারের ট্রে হাতে দোরের সামনে এসে দাঁড়ালো। প্রবলের কথা শেষ হলো না। সবাই হাসি মুখে উঠে দীপাকে মহিলার সম্মান দেখালো। দীপা একবার ত্রাস বিস্ফোরিত চোখ সকলের দিকে ফেরালো। তার মুখ সাদা হয়ে গেল। প্রবল চেষ্টায় সে নিজের দেহটাকে সামনে চালিত করে টেবিলের উপর খাবারের ট্রে রাখল। কপিল মৃদু ঠাট্টার সুরে বলল, নমস্কার মিসেস ভট্ট। দীপা বোধহয় শুনতে পেল না। সে ট্রে রেখেই পিছু ফিরল। তার পেছনে চায়ের সরঞ্জাম নিয়ে নকুল ছিল। তাকে পাশ কাটিয়ে দীপা ঘর থেকে বেরিয়ে গেল। দেবাশিস অপ্রস্তুত হয়ে পড়ল। সে আশা করেছিল দীপা সকলকে চা ঢেলে দেবে। সকলেই বিয়ের আগে থেকে পরিচিত, তাদের সঙ্গে বসে কথাবার্তা বলবে, তাদের খাওয়ার তদারক করবে, কিন্তু দীপা কিছুই করল না। দেবাশিস নিজেই সকলকে চা ঢেলে দিল। ট্রের উপর থেকে খাবারের প্লেট নামিয়ে তাদের সামনে রাখল। দীপা আজ নকুলের সাহায্যে অনেক রকম খাবার তৈরি করেছিল। চিংড়ি মাছের কাটলেট, হিঙের কচুরি, ডালের ঝালবড়া, রাঙালুর পুরি, জমাট ক্ষীরের বরফি ইত্যাদি। অতিথিরা খেতে খেতে আবার তর্ক বিতর্কে মশগুল হয়ে উঠল। দীপার ব্যবহারে সামান্য অস্বাভাবিকতা কেউ লক্ষ্য করল কিনা বলা যায় না। আলোচনা যখন বেশ জমে উঠেছে তখন দেবাশিস অতিথিদের দৃষ্টি এড়িয়ে রান্নাঘরে গেল। দেখল দীপা টেবিলের উপর কনুই রেখে আঙ্গুল দিয়ে 2 রক টিপে বসে আছে। দেবাশিস তার কাছে গিয়ে দাঁড়াতেই সে হতাশ চোখ তুলে বলল, বড্ড মাথা ধরেছে। দেবাশিসের মন মুহূর্তের মধ্যে হালকা হয়ে উঠল। সে সহানুভূতির সুরে বলল, ও, আগুনের তাতে মাথা ধরেছে, তুমি আর এখানে থেকো না, নিজের ঘরে চলে যাও। মাথায় অডিকোলন দিয়ে শুয়ে থাকো, ঘণ্টাখানেকের মধ্যে মাথা ধরা সেরে যাবে। দীপা উঠে দাঁড়িয়ে ক্ষীণস্বরে বলল, আচ্ছা। দেবাশিস বসবার ঘরে ফিরে গিয়ে বলল, দীপার খুব মাথা ধরেছে, আমি তাকে মাথায় অডিকোলন দিয়ে শুয়ে থাকতে বলেছি, আর সারা দুপুর উনুনের সামনে বসে খাবার তৈরি করেছে। সকলেই সহানুভূতিসূচক শব্দ উচ্চারণ করল। বিজয় উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই, দীপাকে একবার দেখে আসি। দেবাশিস বলল, যাও না, সোজা উপরে চলে যাও।
বিজয় দোতলায় গিয়ে এদিক ওদিক তাকিয়ে দীপার শোবার ঘরের দোরের সামনে গিয়ে দাঁড়ালো। দীপা চোখ বুজে শুয়েছিল। সাড়া পেয়ে ঘাড় তুলে বিজয়কে দেখল, তারপর আবার বালিশে মাথা রেখে চোখ বুজল। বিজয় খাটের পাশে এসে দাঁড়ালো। কটমট করে দীপার পানে চেয়ে থেকে চাপা তর্জনে বলল, আমার সঙ্গে চালাকি করিস নে, তোর মাথা ধরার কারণ আমি বুঝেছি। দীপা উত্তর দিল না, চোখ বুজে পড়ে রইল। বিজয় তর্জনী তুলে বলল, আজ যারা এসেছে তাদের মধ্যে একজনের সঙ্গে তোর ইয়ে। দীপার কাছ থেকে সারা শব্দ নেই। তার নাম কি বল? দীপার মুখে কথা নেই, সে যেন কালা হয়ে গেছে। বলবি না? এইবার দীপা ঝাঁকুনি দিয়ে উঠে বসল। তীব্র দৃষ্টিতে বিজয়ের পানে চেয়ে বলল, না, বলবো না। এই বলে সে বিজয়ের দিকে পেছন ফিরে আবার শুয়ে পড়ল। দাঁতে দাঁত চেপে বিজয় বলল, বলবি নে? আচ্ছা, আমিও দেখে নিব। যেদিন ধরবো তাকে চৌরাস্তার উপর টেনে এনে জুতো পেটা করব। বিজয় নিচে নেমে গেল। ভাই বোনের ঝগড়ার মূলে যথেষ্ট গুরুত্ব ছিল, কিন্তু ব্যাপারটা কেমন যেন হাস্যকর হয়ে দাঁড়ালো। তারপর আবার দিন কাটছে। প্রত্যেক মানুষের দুটো চরিত্র থাকে, একটা তার দিনের বেলার চরিত্র, অন্যটা রাত্রির। বেড়ালের চোখের মতো, দিনে একরকম, রাত্রে অন্যরকম। এই কাহিনীতে যে কটি চরিত্র আছে তাদের মধ্যে 5 জনের নৈশ জীবন সম্বন্ধে অনুসন্ধান করা যেতে পারে। হয়তো অপ্রত্যাশিত নতুন তথ্য জানা যাবে। একটি রাত্রির কথা। 10:30 বেজে গেছে। নৃপতি নৈশহার শেষ করে নিজের শোবার ঘরে বিছানায় শুয়ে বই পড়ছিল। জোড়া খাটের উপর চওড়া বিছানা, তার বিবাহিত জীবনের খাট বিছানা। এখন সে একাই শুয়ে বই পড়ে। বই পড়তে পড়তে ঘুম এলে বই বন্ধ করে আলো নিভিয়ে দেয়। আজ কিন্তু বই পড়তে পড়তে তার মন ছটফট করছে, পড়ায় মন বসছে না। প্রায় আধ ঘন্টা বইয়ে মন বসানোর বৃথা চেষ্টা করে সে উঠে পড়ল। আলো নিভিয়ে জানালার নিচে আরাম চেয়ারে এসে বসল। আকাশে চাঁদ আছে, বাইরে জ্যোৎস্নার প্লাবন। সে সিগারেট ধরালো। আজ কোন তিথি? পূর্ণিমা নাকি? হপ্তা 2 আগে নৃপতি যখন গভীর রাত্রে বেরিয়েছিল তখন কৃষ্ণপক্ষ ছিল, বোধহয় অমাবস্যা। মানুষের মনের সঙ্গে তিথির কি কোনো সম্পর্ক আছে? একাদশী, অমাবস্যা, পূর্ণিমাতে বাতের ব্যথা বাড়ে, একথা আধুনিক ডাক্তারেরাও স্বীকার করেন। নৃপতি গলার মধ্যে মৃদু হাসল। বাতের ব্যথায় বটে বাবু। নৃপতির খাস চাকর দীননাথ তার কাছে এসে দাঁড়িয়েছে। নৃপতি পাশের দিকে ঘাড় ফেরালো। দিনু বলল, আপনার ঘুম আসছে না, 1 কাপ ওভালটেন তৈরি করে দিব? নৃপতি একটু ভেবে বলল, না থাক, আমি বেরোবো, তুই শেষ রাত্রিরে দোর খুলে রাখিস। আচ্ছা বাবু। দিনু প্রভুভক্ত চাকর, সে জানে নৃপতি মাঝে মাঝে নিশিভিসারে বেরোয়, কিন্তু কাউকে বলে না। বাড়ির অন্য চাকর বাকর ঘুণাক্ষরেও জানতে পারে না। দিনু চলে যাবার পর নৃপতি উঠে আলো জ্বালালো। ওয়ার্ড্রপ থেকে 1 সেট ধূসর রঙের বিলেতি পোশাক বের করে পরল। পায়ে রাবার সোল জুতা পরল। স্টিলের কাবার থেকে একটা চশমার খাপের মতো লম্বাটে পার্স নিয়ে বুক পকেটের ভেতর দিকে রাখল। তারপর 6 ফুট লম্বা আয়নায় নিজের চেহারা একবার দেখে নিয়ে আলো নিভিয়ে দিল। বাড়ির পেছন দিকে চাকরদের যাতায়াতের জন্য ঘোরানো আলোর সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে নিঃশব্দে নিচে নেমে গেল। নৃপতি কোথায় যায়? সে বিপত্নী। তার কি কোনো গুপ্ত প্রণয়নী আছে? আরেকটি রাত্রির কথা। গোল পার্ক থেকে যে কটা সরু রাস্তা বেরিয়েছে তারই একটা কিছু দূরে গেলে একটা পুরনো দোতলা বাড়ি চোখে পড়ে। এই বাড়ির একতলায় গোটা 3 ঘর নিয়ে প্রবল গুপ্ত থাকে। পুরনো বাড়ির পুরনো ভাড়াটে, ভাড়া কম দিতে হয়। বাসাটি মন্দ নয়, কিন্তু প্রবলের প্রকৃতি একটু অগুছালো, তাই তার স্ত্রী মারা যাবার পর বাসাটি শ্রীহীন হয়ে পড়েছে। সদরের বসবার ঘরে মেঝের উপর শতরঞ্জি পাতা, দেওয়াল ঘেঁষে একজোড়া বায়াত বোলা, হারমোনিয়াম এবং তাল রাখার একটি ছোট যন্ত্র। প্রবল যে সঙ্গীত শিল্পী বাসায় এছাড়া আর কোনো নিদর্শন নেই। রাত্রি 8:30টার সময় প্রবল সদর দরজা ভেতর থেকে বন্ধ করে হারমোনিয়াম নিয়ে বসেছিল। আর সে নৃপতির আড্ডায় যায়নি, একটা গানের সুর লাগিয়ে তৈরি করছিল। আসছে হপ্তায় দমদমে গিয়ে সেটা রেকর্ড করতে হবে। সে নিজেই গানে সুর দেয়। আজ গানটাকে ঠিক রেকর্ডের মাপে তৈরি করেছিল। 3 মিনিট 20 সেকেন্ডের মধ্যে গান গেয়ে শেষ করতে হবে। তালের যন্ত্রটাতে দম দিয়ে সে চালু করে দিল। যন্ত্রটা ঘড়ির দোলকের মতো কটকট শব্দ করে দুলতে লাগলো। প্রবল পকেট থেকে স্টপওয়াচ বের করে
হারমোনিয়ামের উপর রাখল। তারপর স্টপ ওয়াচের মাথা টিপে চালিয়ে দিয়ে মৃদু কণ্ঠে গাইতে আরম্ভ করলো। তার আঙ্গুল খুব লঘু স্পর্শে হারমোনিয়ামের চাবির উপর খেলে বেড়াতে লাগলো। গান শেষ হবার সঙ্গে সঙ্গে সে স্টপ ওয়াচ বন্ধ করলো। দেখল 3 মিনিট 31 সেকেন্ড হয়েছে। সে তখন তালের যন্ত্রটাকে চাবি ঘুরিয়ে একটু দ্রুত করে দিয়ে আবার স্টপ ওয়াচ ধরে গাইতে শুরু করলো। এইভাবে প্রায় আধ ঘন্টা চলল। নিঃসঙ্গ গায়ক আপন মনে গেয়ে চলেছে। দৌড়ে খটখট করে টোকা পড়ল। প্রবাল উঠে গিয়ে দোর খুলে দিল। একটা চাকর এক থালা অন্ন ব্যঞ্জন নিয়ে দাঁড়িয়ে আছে। প্রবালের বাসায় রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই। কাছেই একটা হোটেল আছে, সেখান থেকে দুবেলা তার খাবার দিয়ে যায়। চাকরটা শতরঞ্জির এক কোণে থালা রেখে চলে গেল। প্রবাল দোর বন্ধ করে সেখানেই খেতে বসল। এমনিভাবে সে যেন দিনগত পাপাক্ষয় করে চলেছে। হয়তো দূর ভবিষ্যতের উপর দৃষ্টি রেখে সে চলেছে, তাই বর্তমান সম্বন্ধে তার মন সম্পূর্ণ উদাসীন। নৈশাহার শেষ করে প্রবল বাসায় তালা লাগিয়ে বেরুলো। মোড়ের মাথায় একটা পানের দোকান আছে, সেখানে গিয়ে পান কিনে মুখে দিল। একটা গোল্ড ফ্লেক্স সিগারেট ধরালো। প্রবল নিজের কাছে সিগারেট রাখে না, পাছে বেশি খাওয়া হয়ে যায়। প্রত্যহ রাত্রে দোকান থেকে একটা সিগারেট কিনে খায়। যারা পেশাদার গাইয়ে গলা সম্বন্ধে তাদের সতর্কতার অন্ত নেই। বেশি ধূমপান করলে নাকি গলা খারাপ হয়ে যায়। পানের দোকানে একটা ছোটো ট্রানজিস্টারে গুনগুন করে গান গেয়ে চলেছে। প্রবল শুনল, তারই গাওয়া একটি গানের রেকর্ড বাজছে। সে ভুরু কুচকে কিছুক্ষণ নিজের গাওয়া গান শুনল, তারপর সিগারেট টানতে টানতে এগিয়ে চলল। সাদার্ন অ্যাভিনিউ তখন জনবিরল হয়ে এসেছে। প্রবল রবীন্দ্র সরোবরের রেলিংয়ের ধার দিয়ে দক্ষিণ দিকে চলল। তার মগজের মধ্যে কখনো গানের কলিগুঞ্জন তুলছে, প্রেমের সাগর দুলে দুলে ওঠে সখী, কখনো একটা ক্রুব্ধ ভ্রমর ঝংকার দিয়ে উঠছে, দুনিয়ায় যার টাকা নেই সে কিসের লোভে বেঁচে থাকে। রবীন্দ্র সরোবরের রেলিং অনেক দূরে এসে যেখানে পূব দিকে মোড় ঘুরেছে তারই কাছাকাছি একটা খিড়কির ফটক আছে। প্রবল সেই ফটক দিয়ে লেকের বেষ্টনীর মধ্যে প্রবেশ করল। ঝিলিমিলি আবছা আলোয় কিছু দূর যাবার পর একটা গাছের তলায় শূন্য বেঞ্চি চোখে পড়ল। প্রবল বেঞ্চিতে গিয়ে বসল, তারপর লম্বা হয়ে শুয়ে পড়ল। তার গলার মধ্যে অবরুদ্ধ হাসির মতো শব্দ হলো। সে রাত্রে প্রবল যখন বাসায় ফিরল তখন 12টা বাজতে বেশি দেরি নেই। কলকাতা শহরের চোখ তন্দ্রায় ঢুলুঢুলু। আরেকটি রাত্রির কথা। খড়গ বাহাদুর আজ আড্ডায় যায়নি, তার কারণ তার বাড়িতেই আজ আড্ডা বসবে। অবশ্য অন্যরকম আড্ডা, অতিথিরাও অন্য। এইরকম আড্ডা মাসে 2-3 বার বসে। খড়গ বাহাদুর একটি ছোট্ট ফ্ল্যাটে থাকে। ছোট হলেও ফ্ল্যাটটি তার পক্ষে যথেষ্ট। সে একলা থাকে, সঙ্গে একমাত্র স্বদেশী সেবক রতন সিং। রতন সিং একাধারে তার ভৃত্য এবং পাচক। ভালো শিক কাবাব তৈরি করতে পারে। সামনের ঘরটি পরিপাটিভাবে সাজানো, দেখলেই বোঝা যায় অবস্থাপন্ন লোকের বাড়ি। মাঝখানে একটি তাস খেলার টেবিল ঘিরে গোটা 4 গদি মোড়া চেয়ার। মাথার উপর 100 ওয়াটের 2টো বাল্ব জ্বলছে। এই টেবিলের সামনে একলা বসে খড়গ বাহাদুর এক প্যাক তাস নিয়ে ভাবছিল। আরও 2টো নতুন তাসের সিল করা প্যাক পাশে রাখা রয়েছে। খড়গ বাহাদুর অলসভাবে তাস ভাবছিল, কিন্তু তার মুখের ভাব কড়া এবং রুক্ষ। নৃপতির আড্ডায় তার যেমন হাসি খুশি মিশুক ভাব দেখা যায়, বাড়িতে ঠিক তেমনটি নয়। বাড়িতে সে প্রভু, মধ্যযুগীয় প্রভু। 7:45 বাজলে খড়গ বাহাদুর ডাকল, রতন সিং। রতন সিং রান্নাঘরে ছিল। বেরিয়ে এসে প্রভুর সামনে দাঁড়ালো। বেটে খাটো মানুষ, খাঁটি নেপালি চেহারা। ভাবলেশহীন তির্যক চোখে চেয়ে বলল, জি। খড়গ বাহাদুর বলল, 8টার পরেই অতিথিরা আসবে। শিক কাবাব কত দূর? রতন সিং বলল, আধা তৈরি হচ্ছে। খড়গ বলল, 3 জন অতিথি আসবে, তারা সকলে এলে প্রথম দফা শিক কাবাব দিয়ে যাবে, 1 ঘন্টা পর দ্বিতীয় দফা যাবে। যাও। রতন সিংয়ের মুখ থেকে নিঃসংশয়ে কিছু বোঝা যায় না, তবু সন্দেহ হয় মালিকের অতিথিদের সে পছন্দ করে না। সে রান্নাঘরে ফিরে গিয়ে আবার শিক কাবাব রচনায় মন দিল। মালিক যা করেন তাই অভ্রান্ত বলে মেনে নিতে হয়, কিন্তু জুয়া খেলে টাকা ওড়ানো ভালো কাজ নয়। দেশ থেকে প্রতি মাসে 1000 টাকা আসে, অথচ মাসের শেষে 1 পয়সাও বাঁচে না। বাইরের ঘরে তার ভাসতে ভাসতে খড়গ বাহাদুর ভাবছিল, আজ যদি হেরে যাই রক্ত দর্শন করব। গত কয়েকবার সে ক্রমাগত হেরে আসছে।
8টার সময় একে একে 3টি অতিথি এলো। 3জনই যুবক। সাজ পোশাক দেখে বোঝা যায় 3জনই বড় মানুষের ছেলে। একজন সিন্ধি, দ্বিতীয়টি পাঞ্জাবি, তৃতীয়টি পার্সি। সংক্ষিপ্ত সম্ভাষণের পর সকলে টেবিল ঘিরে বসল। রতন সিং 4টি প্লেটে প্রায় শেরখানেক শিক কাবাব এনে রাখল, সঙ্গে রায়বাটা এবং ছুরি কাটা। কথাবার্তা বেশি হলো না। 4জন প্লেট টেনে নিয়ে ছুরি কাটার সাহায্যে খেতে আরম্ভ করল। রতন সিংয়ের শিক কাবাব অতি উপাদেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই 4টি প্লেট শূন্য হয়ে গেল। সকলে রুমালে মুখ মুছে সিগারেট ধরালো। পার্সি যুবকও সিগারেট খায়। আধুনিক যুবকেরা ধর্মের নিষেধ মানে না। তারপর 8:30টার সময় তাসের নতুন প্যাক খুলে খেলা আরম্ভ হলো। 3 তাসের খেলা, জোকার নেই। নিম্নতম বাজি 5 টাকা, ঊর্ধ্বতম বাজি 20 টাকা। 4জনই পাকা খেলোয়াড়, কিন্তু রানিং ফ্লাশ খেলায় ক্রীড়া নৈপুণ্যের বিশেষ অবকাশ নেই। ভাগ্যই বলবান। কদাচিৎ ব্লাফ দিয়ে 2-1 দান জেতা যায়। আসলে হাতের জোরের উপরেই খেলার হার জিত। রাত 10টার সময় আর এক দফা শিক কাবাব এলো। এবার মাত্রা কিছু কম, সঙ্গে কফি। 15 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে আবার নতুন তাসের প্যাক খুলে খেলা আরম্ভ হলো। খেলা শেষ হলো রাত্রি 12:30টার সময়। হিসেব নিকেশ করে দেখা গেল অতিথিরা 3জনই জিতেছে। খড়ক বাহাদুর হেরেছে প্রায় 700 টাকা। অতিথিরা হাসি মুখে সহানুভূতি জানিয়ে চলে গেল। খড়ক বাহাদুর অন্ধকার মুখে অনেকক্ষণ একলা টেবিলের সামনে বসে রইল। তারপর হঠাৎ উঠে শোবার ঘরে গেল। মাথায় একটা কাউবয় টুপি পরে বেরিয়ে এলো। রতন সিংকে বলল, আমি বেরোচ্ছি, যতক্ষণ না ফিরি তুমি দোরগোড়ায় দাঁড়িয়ে জেগে থাকবে। রতন সিং বলল, জি। খড়ক বাহাদুর বেরিয়ে গেল। রতন সিংয়ের মঙ্গলীয় মুখ নির্বিকার রইল বটে, কিন্তু তার ছোট ছোট চোখ দুটি উদ্বিগ্ন হয়ে উঠল। মালিক আজও হেরেছেন। তাস খেলায় হেরে মালিক কোথায় যান? ফিরে আসেন সেই শেষ রাত্রে। কখনো 8টার আগে বেরিয়ে যান, ফিরতে রাত হয়। কোথায় থাকেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। কিংবা আরেকটি রাতের কথা, কপিলের বাড়িতে নৈশ আহার শেষ হয়েছিল। কর্তা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। কপিলের ছোট 2 ভাই নিজের ঘরে চলে গিয়েছে। ড্রয়িং রুমে এসে বসেছিল কপিল, তার দাদার বৌদিদি এবং তার দিদি ও জামাইবাবু। কর্তা বিপত্নিক, পুত্রবধূই বাড়ির গিন্নি। মেয়ে জামাই দার্জিলিংয়ে থাকে, জামাইয়ের চায়ের বাগান আছে। আর সকালে কয়েকদিনের জন্য তারা কলকাতা এসেছে। কপিলদের বাড়িটা 3 তলা। নিচের তলায় একটা বড় ব্যাংকের শাখা, উপরের 2টি তলায় কপিলেরা থাকে। সবার উপরে প্রশস্ত খোলা ছাদ। ড্রয়িং রুমে যারা সমাবেত হয়েছে তাদের মধ্যে কপিলের দাদা গৌতম দেব বয়সে বড়, পত্রিক সলিসিটর অফিসের তিনি এখন কর্তা। অত্যন্ত নির্লিপ্ত প্রকৃতির মানুষ, বাড়িতে কারোর সাথে পাছে থাকেন না। তার স্ত্রী রমলার প্রকৃতি কিন্তু অন্যরকম। তার বয়স 30-এর বেশি নয়, কিন্তু সে বুদ্ধিমতী, গৃহকর্মে নিপুণা, সংসারের কোনো ব্যাপারই নির্লিপ্ত নয়। উপরন্তু তার বুদ্ধিতে একটু অম্লরস মেশানো আছে, যার ফলে সকলেই তার কাছে একটু সতর্ক হয়ে থাকে। কপিলের দিদি অশোকার বয়সও আন্দাজ 30। তার 7 বছরের একটিমাত্র ছেলে স্কুলের বোর্ডিংয়ে থাকে। অশোকার চরিত্র সম্বন্ধে এইটুকু বললেই যথেষ্ট হবে না। সে বড় মানুষের মেয়ে, বড় মানুষের বউ। পৃথিবীর অধিকাংশ জীবকেই সে করুণার চোখে দেখে, কারোর সঙ্গে বেশি কথাবার্তা বলে না। তার স্বামী শৈলেনবাবু কিন্তু মজলিসি লোক, আসর জমিয়ে গল্প করতে ভালোবাসেন। তর্ক করার দিকে ঝোঁক আছে এবং সুযোগ পেলে অযাচিত উপদেশও দিয়ে থাকেন। তিনি প্রকাণ্ড জিজ্ঞাসা চিহ্নের মতো একটা পাইপের মুন্ডু মুঠিতে করে ধূমপান করছেন। গৌতম দেব একটি মোটা সিগারেট ধরিয়েছেন। কপিলের নাকে তামাকের সুগন্ধ ধোয়া আসছে, কিন্তু সে গুরুজনদের সামনে ধূমপান করে না, তাই নীরবে বসে উসখুস করছে। বাড়ির নিয়ম, নৈশ আহারের পর সকলে অন্তত 15 মিনিটের জন্য একত্র হবে। আগে কর্তাও এসে বসতেন, এখন তার বয়স বেড়েছে। খাওয়া দাওয়ার পরই শুয়ে পড়েন। বাড়ির অন্য সকলের জন্য কিন্তু নিয়ম জারি আছে। জামাই শৈলেনবাবু পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে ধোঁয়ার ভিতর দিয়ে কপিলকে নিরীক্ষণ করছিলেন। গম্ভীর মুখে প্রশ্ন করলেন, কপিল, তুমি কি নাম মাহাত্ম্যে সাধু সন্ন্যাসী হয়ে যাবার মতলব করেছ? কপিল সমান গাম্ভীর্যের সঙ্গে উত্তর দিল,
আপাতত সেরকম কোনো মতলব নেই। শৈলেনবাবু বললেন, তবে বিয়ে করছো না কেন? সংসার ধর্ম করতে গেলে বিয়ে করা দরকার। তোমার বিয়ে করার উপযোগী বুদ্ধি না থাকতে পারে, কিন্তু বয়স তো হয়েছে। কপিল ভ্রু একটা তুলে বলল, বিয়ে করার জন্য কি খুব বেশি বুদ্ধি দরকার? রমলা হেসে উঠল। কপিল এবং শৈলেনবাবুর মধ্যে গাম্ভীর্য ঢাকা গুঁড়ো পরিহাসের সঙ্গে সকলে পরিচিত। রমলা বলল, বিয়ে করার জন্য যদি বেশি বুদ্ধির দরকার হতো তাহলে বাংলাদেশে কারোর বিয়ে হতো না। আসলে ঠিক উল্টো, ঠাকুরপোর বড্ড বেশি বুদ্ধি, তাই বিয়ে হচ্ছে না। তাই নাকি? শৈলেনবাবু অবিশ্বাস ভরা চক্ষু বিস্ফোরিত করে কপিলের পানে চাইলেন। এত বুদ্ধি কপিলের? কিন্তু আর একটু পরিষ্কার করে না বললে কথাটা হৃদয়ঙ্গম হচ্ছে না। ওকেই জিজ্ঞেস করুন না, আমাদের চেষ্টার ত্রুটি নেই, তবু ও বিয়ে করে না কেন? শৈলেনবাবু প্রতিধ্বনি করলেন, কেন? কপিল পকেটে হাত দিল, সিগারেটের কেস হাতে ঠেকল, কেস অজ্ঞাত স্বরে বার করে আবার সে পকেটে রেখে দিল। গৌতমদেব উঠে পড়লেন। আমি উঠলাম। কাল ভোরেই আবার আমাকে কথা অসমাপ্ত রেখে তিনি প্রস্থান করলেন। নিজের উপস্থিতি দ্বারা তিনি কারোর অসুবিধা ঘটাতে চান না। কপিল জামাইবাবুকে লক্ষ্য করে বলল, বিয়ে করা একটা সিরিয়াস কাজ, এ কথা আপনি মানেন? শৈলেনবাবু নিজের গৃহিণীর প্রতি অপাঙ্গ দৃষ্টিপাত করে বললেন, মানি বই কি, খুব সিরিয়াস কাজ। অশোকা সূক্ষ্ম হাস্যরাস বোঝে না, কিন্তু খোঁচা দিয়ে কথা বললে যত সূক্ষ্ম খোঁচাই হোক ঠিক বুঝতে পারে। সে স্বামীর দিকে বিরক্তিসূচক কটাক্ষে টেনে বলল, আমি শুতে চললুম, বাজে কথার কচকচি শুনতে ভালো লাগে না। অশোকা চলে যাবার পর কপিল পকেট থেকে সিগারেট বার করে রমলাকে বলল, বৌদি বৌদি সিগারেট খেতে পারি? রমলা বলল, আহা, ন্যাকামি দেখে বাঁচি না, আমার সামনে যেন সিগারেট খাও না। কপিল বলল, খাই, কিন্তু অনুমতি নিয়ে খাই। রমলা বলল, আচ্ছা, অনুমতি দিলুম, খাও। কপিল সিগারেট ধরালো। তারপর শালা ভগ্নিপতির তর্ক আবার আরম্ভ হয়ে গেল। রমলা ঠোঁটের কোণে কৌতুক হাসি নিয়ে শুনতে লাগলো। কপিল বলল, বিয়ে করা যখন সিরিয়াস ব্যাপার তখন খুব বিবেচনা করে বিয়ে করা উচিত। শৈলেনবাবু বললেন, অবশ্য অবশ্য, কিন্তু কি বিবেচনা করবে? বিবেচনা করতে হবে আমি কি চাই, তুমি কি চাও, রূপ গুণ বিদ্যা না বুদ্ধি? রূপ গুণ বিদ্যা বুদ্ধি থাকে ভালো, না থাকলে আপত্তি নেই। আসলে চাই মনের মিল। মনের মিল, কিন্তু বিয়ে না হলে বুঝবে কি করে মনের মিল হবে কি না? ওখানেই তো সমস্যা। তবে আজকাল স্ত্রী স্বাধীনতার যুগে মেয়েদের মন বুঝতে বেশি দেরি হয় না। রমলা বলল, তুমি তাহলে মেয়েদের মন বুঝে নিয়েছো? কপিল বলল, তা বুঝে নিয়েছি, কিন্তু বুঝলেই তো পছন্দ হবে তার কোনো মানে নেই। রমলা বলল, তা তো দেখতেই পাচ্ছি। শৈলেনবাবু বললেন, তাহলে যতদিন মনের মতো মন না পাওয়া যাচ্ছে ততদিন অনুসন্ধান চলবে? কপিল মুচকি হাসল, উত্তর দিল না। শৈলেনবাবু সন্দিগ্ধ স্বরে বললেন, আসল কথাটা কি? ডুবে ডুবে জল খাচ্ছ না তো? মানে কোনো সধবা কিংবা বিধবা যুবতীর প্রতি অনুরক্ত হয়ে পড়নি তো? কপিল চকিত চোখে চাইল, তারপর উচ্চ কণ্ঠে হেসে বলল, বৌদি, জামাইবাবুর মাথা গরম হয়েছে, ঠান্ডা দেশ থেকে গরম দেশে এসেছেন তো, হবারই কথা। তুমি ওর জন্য আইস ব্যাগের ব্যবস্থা করো, আমি শুতে চললুম। হাসি মশকারার মধ্যে দিয়ে রাত্রির মতো সভা সঙ্গ হলো। কপিল নিজের ঘরে গিয়ে দোর বন্ধ করল। কপিলের ঘরটি বেশ বড়, লম্বাটে ধরনের। এক পাশে খাট বিছানা, অন্য পাশে টেবিল চেয়ার। কাচে ঢাকা টেবিলের উপর কাচের নিচে আকাশের একটা মানচিত্র। নীল জমির উপর সাদা নক্ষত্রপুঞ্জ ফুটে রয়েছে। কপিল রাত্রিবাস পড়ল, ঢিলা পাজামা আর হাত কাটা ফতুয়া। তারপর একটা বই নিয়ে টেবিলের সামনে পড়তে বসল। ইংরেজি গণিত জ্যোতিষের বই, লেখকের নাম ফ্রেড হোয়েল। পড়তে পড়তে কপিল ঘড়ি দেখছে, আবার পড়ছে। বিশ্ব রহস্য উদ্ঘাটক জ্যোতিষশাস্ত্রের প্রতি তার গভীর অনুরাগ, কিন্তু আজ তার মন ঠিক বইয়ের মধ্যে নেই, যেন সে সময় কাটাবার জন্যই পড়ছে। কবজির ঘড়িতে 11:30 বাজল। কপিল বই বন্ধ করে উঠল, দেয়ালের একটা আলমারির কপাট খুলে একটা দূরবীন যন্ত্র বার করল। যন্ত্রটি আকারে দীর্ঘ নয়, কিন্তু 3 পায়ার উপর ক্যামেরার মতো দাঁড় করানো যায়। এবার ইচ্ছা মতো পায়া গুটিয়ে নেওয়া যায়, আবার ইচ্ছা মতো পায়া গুটিয়ে নেওয়া যায়। কপিল দূরবীনটি বগলে নিয়ে ঘরের আলো নেভালো, তারপর সন্তপর্ণে বাইরে এলো। ঘর থেকে বেরিয়ে কয়েক পা গেলেই ছাদে উঠবার সিঁড়ি। কপিল পা টিপে টিপে সিঁড়ির গোড়া পর্যন্ত গিয়েছে। এমন সময় সামনের একটা দরজা খুলে রমলা বেরিয়ে এলো।
তার মুখে ঘর্ষণ ব্যঙ্গের হাসি। কপিল তাকে দেখে থতমত হয়ে দাঁড়িয়ে পড়েছিল। রমলা বলল, কি ঠাকুরপো, এত রাত্রে দূরবীন নিয়ে কোথায় চলেছ? কপিল চাপা গলায় বলল, আস্তে বৌদি, বাবার ঘুম ভেঙে যাবে। রমলা গলা নিচু করল। তোমার মতলব ভালো ঠেকছে না ঠাকুরপো। কপিল বলল, কি মুশকিল, আমি তো প্রায়ই আকাশে তারা দেখবার জন্য ছাদে উঠি, তুমি জানো না? রমলা বলল, জানি, কিন্তু সে তো সন্ধ্যার পর, আজ রাত দুপুরে কোন তারা দেখবে বলে ছাদে উঠছ? কপিল বলল, আজ রাত্রি 11:15টার সময় মঙ্গল গ্রহ ঠিক মাথার উপর উঠবে। মঙ্গল গ্রহ এখন পৃথিবীর খুব কাছে এসেছে, তাই ভালো করে দেখবার জন্য ছাদে যাচ্ছি। রমলা মুখ গম্ভীর করে বলল, মঙ্গল গ্রহ? কোন গ্রহ তারা তোমার ঘাড়ে চেপেছে তুমিই জানো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমাদের বাড়ির চারপাশে যাদের বাড়ি তারা গরমের সময় জানালা খুলে শুয়েছে, তুমি যেন তাদের জানালা দিয়ে গ্রহ তারা দেখতে যেও না। কপিল মুখের উপর হাত চাপা দিয়ে হাসল, বলল, বৌদি, তোমার মনটা ভারী সন্দিগ্ধ, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, তুমি এত রাত্রি পর্যন্ত ঘুমাওনি কেন? রমলা বলল, তোমার দাদা বিছানায় শুয়ে আইনের বই পড়ছেন, হঠাৎ তার কফি খাবার শখ হলো, তাই কফি তৈরি করতে চলেছি। তুমি খাবে? আমার সময় নেই। কপিল চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল, হয়তো মঙ্গল গ্রহই দেখবে। আর একটি রাত্রির কথা, সিনেমার শিল্পক্ষেত্রে যারা কাজ করে তারা সাধারণত দল বেঁধে থাকে। নিজেদের শিল্পগোষ্ঠী নিয়ে তারা একটি সমাজ তৈরি করে নিয়েছে, বাইরের লোকের সঙ্গে বড় একটা সম্পর্ক রাখে না। সুজন মিত্র কিন্তু দলে থেকেও ঠিক দলের পাখি নয়। যতক্ষণ সে স্টুডিওর সীমানার মধ্যে থাকে ততক্ষণ সকল শ্রেণীর সহকর্মী এবং সহকর্মিনীর সঙ্গে অবাধে মেলামেশা করে। তরুণী অভিনেত্রীদের মধ্যে অনেকেই এই সুদর্শন নবোদিত অভিনেতাটির প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু সুজন কারোর কাছে ধরা দেয়নি। পাকাল মাছের মতো হাত পিছলে বেরিয়ে যাবার কৌশল তার জানা ছিল। সিনেমার গণ্ডির বাইরে তার প্রধান বন্ধুগোষ্ঠী ছিল নৃপতির আড্ডার ছেলেরা। এখানে এসে সে যেন সমভূমিতে পদার্পণ করত। তার বংশ পরিচয় কেউ জানে না, তার জ্ঞাতি গোষ্ঠী কেউ আছে কি না সেই পরিচয়ও কেউ কোনোদিন পায়নি, কিন্তু তার বন্ধু নির্বাচন থেকে অনুমান করা যায় যে তার বংশ পরিচয় যেমনই হোক, সে নিজে উচ্চ মধ্যম শ্রেণীর শিক্ষিত মার্জিত চরিত্রের মানুষ। একদিন স্টুডিওতে তার শুটিং ছিল। কাজ শেষ হতে সন্ধ্যা পেরিয়ে গেল। তারপর নিজের ঘরে গিয়ে মুখের রং পরিষ্কার করে বেরোতে বেরোতে আরও ঘণ্টাখানেক কাটল। সুজনের একটা ছোট মোটর আছে, তাইতে চড়ে সে যখন স্টুডিও থেকে বেরোলো তখন রাত্রি হয়ে গেছে। মাইল দেড়েক চলার পর মোটর একটি হোটেলের সামনে এসে থামল। সুজন হোটেলেই খায়, তার বাসায় রান্নার আয়োজন নেই, কিন্তু রোজ একই হোটেলে খায় না। যখন যা খাবার ইচ্ছে হয় তখন সেই রকম হোটেলে যায়। কখনো বা মিষ্টান্নের দোকানে গিয়ে দই সন্দেশ খেয়ে পেট ভরায়। যেদিন শুটিং থাকে সেদিন দুপুরে স্টুডিওর ক্যান্টিনে খায়। হোটেলের পাশে গাড়ি পার্ক করে সে যখন হোটেলে ঢুকলো তখন তার নাকের নিচের একজোড়া শৌখিন গোপ শোভা পাচ্ছে। গোপজোড়াও অকৃত্রিম নয়। সুজন কোনো প্রকাশ্য স্থানে এলেই মুখে গোপ লাগিয়ে ছদ্মবেশ পরিধান করে। তার মুখখানা সিনেমার প্রসাদে জনসাধারণের খুবই পরিচিত। তাকে সশরীরে দেখলে সিনেমা পাগল লোকেরা বিরক্ত করবে এই আশঙ্কাতেই হয়তো সে গোফের আড়ালে স্বরূপ লুকিয়ে রাখে। হোটেলে আহার শেষ করে সুজন মোটর চালিয়ে নিজের বাসার দিকে চলল। বাসাটি পাড়ার এক প্রান্তে একটি সরু রাস্তার উপর। ঘোট বাড়ি, কিন্তু গাড়ি রাখবার আস্তাবল আছে। গ্যারেজে গাড়ি এনে সুজন চাবি দিয়ে দরজা খুলে বাড়িতে রাখল। ভেতর থেকে দরজা বন্ধ করে শোবার ঘরে গিয়ে আলো জ্বালালো। একসঙ্গে গোটা তিনেক দ্যুতিমান বাল্ব জ্বলে উঠল। চৌকস ঘরটি বেশ বড়, তাতে খাট বিছানা আছে, টেবিল চেয়ার আলমারি আছে, এমনকি স্টোভ, চায়ের সরঞ্জাম প্রভৃতিও আছে। মনে হয় সুজন এই একটি ঘরের মধ্যে তার একক জীবনযাত্রার সমস্ত উপকরণ সঞ্চয় করে রেখেছে। একটি লম্বা আরামকেদারায় অঙ্গ ছড়িয়ে দিয়ে সে পকেট থেকে সিগারেট বার করল। সিগারেট ধরিয়ে পেছনে মাথা হেলিয়ে দিয়ে উজ্জ্বল একটা বাল্বের দিকে দৃষ্টি রেখে মৃদু মন্দ টান দিতে লাগলো। এখন আর তার মুখে গোপ নেই, নগ্ন মুখখানা ছুরির মতো ধারালো। সিগারেট শেষ করে সুজন কবজির ঘড়ি দেখল, 9:20। সে উঠে ড্রয়িং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। 6.5 ফুট উঁচু আয়নায় তার পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে।
সে পুঙ্খানুপুঙ্খরূপে নিজের দেহ মুখ পরীক্ষা করলো, একবার হাসলো, একবার ভ্রুকুটি করলো, তারপর আড়মোড়া ভেঙে আলমারির কাছে গেল। আলমারি থেকে সে দুটি জিনিস বার করলো, একটি হুইস্কির বোতল এবং বড় চৌকো আকারের একটি পুরু লাল কাগজের খাম। প্রথমে সে গেলাসে ছোট পেগ মাপের হুইস্কি ঢেলে তাতে জল মেশালো। তারপর গেলাস আর খাম নিয়ে আবার চেয়ারে এসে বসলো। গেলাসে ছোট একটি চুমুক দিয়ে চেয়ারের হাতার উপর রেখে আকফার খাম থেকে একটি ফটো বার করলো। ক্যাবিনেট আয়তনের ফটো, একটি যুবতীর আকটি প্রতিকৃতি। যুবতী হাসি হাসি মুখে দর্শকের পানে চেয়ে আছে। মনে হয় সে সিনেমার অভিনেত্রী নয়, মুখে বা দেহভঙ্গিতে কৃত্রিমতা নেই, কিন্তু সে কুমারী কি বিবাহিতা ফটো থেকে বোঝা যায় না। সুজন থেকে থেকে গেলাসে চুমুক দিতে দিতে ছবিটি দেখতে লাগলো। চোখে তার প্রগাঢ় তন্ময়তা, পলকের তরেও ছবি থেকে চোখ সরাতে পারছে না। 1 ঘন্টা কেটে গেল, গেলাসের পানীয় নিঃশেষ হলো, কিন্তু সুজনের চিত্রদর্শন পিপাসা মিটল না। সে ছবির দিকে তাকিয়ে থেকে আবার সিগারেট ধরালো। তার ঠোঁট নড়তে লাগলো, যেন চুপি চুপি ছবির সঙ্গে কথা কইছে। তারপর ছবিটি নিজের গালের উপর চেপে ধরে অনেকক্ষণ চুপ করে বসে রইল। 11:15টার সময় সে ছবিটি আবার খামে পুরে আলমারিতে তুলে রাখল। আয়নার সামনে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে রইল। তারপর আলো নিভিয়ে আবার বাড়ি থেকে বেরোলো। মোটর নিয়ে প্রায় 1/2 ঘন্টা দক্ষিণ কলকাতার নগরগুঞ্জন ক্ষান্ত পথে পথে ঘুরে বেরিয়ে শেষে রবীন্দ্র সরোবরের ঘেরের মধ্যে রাস্তার পাশে ঘাসের উপর গাড়ি দাঁড় করালো। গাড়ি থেকে যখন নামলো দেখা গেল নকল গোঁফ তার নাকের নিচে ফিরে এসেছে। গাড়ি লক করে সে লেক থেকে বেরোলো। বড় রাস্তা পার হয়ে একটি সরু রাস্তা দিয়ে চলতে লাগলো। রাস্তার দুপাশে বাড়ির আলো নিভে গেছে। সুজন একটি ল্যাম্প পোস্টের নিচে এসে দাঁড়ালো। রাস্তার উপরে একটি বাড়ি, তার দোতলায় একটা জানালা দিয়ে নৈশদ্বীপের অস্ফুট আলো আসছে। সুজন সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে রইল। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালে মাথার উপর আলো পড়ে, মানুষটাকে দেখা যায় বটে, কিন্তু মুখ চেনা যায় না। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও জানালায় কাউকে দেখা গেল না। সুজন যাকে চোখের দেখা দেখতে চায় সে হয়তো ঘুমিয়ে পড়েছে, কিংবা অন্য একজনের বাহু বন্ধনের মধ্যে শুয়ে জেগে আছে। স্ক্র্যাশ চরিত্র সুজন আগুনের হলকার মতো তপ্ত নিঃশ্বাস ফেলল, তারপর ফিরে চলল। আরেকটি রাত্রির কথা। দেবাশিস আর দীপা একসঙ্গে টেবিলে বসে রাত্রির আহার সম্পন্ন করল। নকুলকে শুনিয়ে দীপা বাগানের কথা বলল। মালি পদ্মলোচন বুগেনভলিয়া লতাকে বাইগন বিল্লি বলে শুনে দেবাশিস খানিকটা হাসল। তারপর ফ্যাক্টরির একটা মজার ঘটনা বলল। বাইরের ঠাট বজায় রইল। খাওয়া শেষ হলে দুজনে উপরে গিয়ে নিজের নিজের ঘরে ঢুকলো। তৃতীয় ব্যক্তির সামনে স্বামী স্ত্রীর অভিনয় করতে তারা বেশ অভ্যস্ত হয়েছে, কিন্তু যখন তৃতীয় ব্যক্তি কেউ থাকে না, যখন অভিনয় করার দরকার নেই, তখনই বিপদ। দীপা ঘরে গিয়ে নৈশদ্বীপ জেলে খানিকক্ষণ খোলা জানালার সামনে দাঁড়িয়ে রইল। আজ বাইরে হাওয়া নেই, গ্রীষ্মের রাত্রি যেন নিঃশ্বাস রোধ করে আছে। দীপা পাখা চালিয়ে দিয়ে ব্লাউজ খুলে শুয়ে পড়ল। ঘুম কখন আসবে তার ঠিক নেই, কিন্তু যথাসময়ে বিছানায় আশ্রয় নেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই। শুয়ে শুয়ে সে মাথার মধ্যে দেবাশিসের একটা কথা প্রতিধ্বনির মতো শুনতে লাগলো। দীপা, তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেবাশিস নিজের ঘরে খাটের পাশে পড়ার আলো জেলে একখানা ইংরেজি বিজ্ঞানের বই নিয়ে শুয়েছিল। তার গায়ে জামা নেই, পাখাটা ছাদ থেকে বনবন করে ঘুরছে। দেবাশিস বইয়ে মন বসাতে পারছিল না। মনটা যেন তপ্ত বাষ্প হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। মাথায় ঠান্ডা জল থাবড়ে দিয়েও অবস্থার উন্নতি হলো না। 8 ঘন্টা পরে সে বই রেখে আলো নিভিয়ে দিল। উজ্জ্বল আলোটাই যেন ঘরের বাতাসকে আরও গরম করে তুলেছে। অন্ধকার ঘরে দেবাশিস চোখ বুজে বিছানায় শুয়ে আছে। পাখার হাওয়া সত্ত্বেও বিছানাটা যেন রুটি সেকা তাওয়ার মতো তপ্ত। এপাশ ওপাশ করেও নিষ্কৃতি নেই। বালিশের উপর মাথাটা গরম হয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে মনও গরম হচ্ছে, কিন্তু সেটা অগোচরে। শেষে হঠাৎ গভীর রাত্রে এই মানসিক উৎসাহ মাটি খুঁড়ে আগ্নেয়গিরির মতো উৎসারিত হলো। দেবাশিস ধড়মড় করে বিছানায় উঠে চাপা গর্জনে বলল, গুড ড্যাম ইট, শি ইজ মাই ওয়াইফ। অন্ধকারে দেবাশিস
কিছুক্ষণ স্নায়ুপেশি শক্ত করে বসে রইল। তারপর বিছানা থেকে নেমে ঘর থেকে বেরোলো। বসবার ঘরের আলো জ্বালতেই সুইচে কটাস করে শব্দ হলো। মনে হলো ঘরটা যেন চমকে উঠল। দেবাশিসও একটু চমকালো। হঠাৎ জ্বেলে ওঠা আলোর দীপ্তি চোখে আঘাত করল। সে একটু থমকে দাঁড়িয়ে দীপার বন্ধ দোরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় খিল দেওয়া কি শুধুই ভেজানো? বাইরে থেকে বোঝা যায় না, হয়তো একটু ঠেলতেই খুলে যাবে। দীপা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। দেবাশিস কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজায় টোকা দেবার জন্য হাত তুলল। ঘুমান্ত দীপার ঘরে অনাহুত দৌড় ঠেলে প্রবেশ করতে পারল না। তারপর টোকা দিতেও পারল না। তার উদ্যত হাত নেমে পড়ল। কাপুরুষ। মনের গভীরে নিজেকে কঠোর ধিক্কার দিয়ে সে নিজের ঘরে ফিরে গেল। দীপা তখনও ঘুমায়নি, জেগেই ছিল। কিন্তু সে কিছুই জানতে পারল না। দেবাশিস আর দীপার বিয়ের প্রায় 2 মাস কেটে গেল। যেদিনের ঘটনা নিয়ে কাহিনী আরম্ভ হয়েছিল, সেই যেদিন দেবাশিস ফ্যাক্টরি থেকে ফিরে এসে দীপাকে সিনেমায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দীপা যায়নি। দীর্ঘ পশ্চাদৃষ্টির পর আমরা সেইখানে ফিরে এলাম। দেবাশিস পায়ে হেঁটে নৃপতির বাড়ির দিকে যেতে যেতে মাঝ রাস্তায় থমকে দাঁড়ালো। তার মনটা তিক্ত হয়েছিল। এখন নৃপতির বাড়িতে গিয়ে হালকা ঠাট্টা তামাশা উদ্দেশ্যহীন গল্পগুজব করতে হবে, প্রবলের পিয়ানো বাজানো শুনতে হবে, ভাবতেই তার মন বিমুখ হয়ে উঠল। অনেক দিন পড়াশোনা করা হয়নি, অথচ তার যে কাজ, তাতে রসায়ন এবং পদার্থবিদ্যা সম্বন্ধে পৃথিবীর কোথায় কী কাজ হচ্ছে সে বিষয়ে ওয়াকিবহুল থাকতে হয়। তার কাছে কয়েকটা বিলেতি বিজ্ঞান পত্রিকা নিয়মিত আসে, কিন্তু গত 2 মাস তাদের মোড়ক পর্যন্ত ভোলা হয়নি। দেবাশিস আবার বাড়ি ফিরে চলল। আজ আর আড্ডা নয়, আগের মতো সন্ধেটা পড়াশোনা করেই কাটাবে। দীপা রেডিও চালিয়ে দিয়ে চোখ বুজে আরাম চেয়ারে বসেছিল। দেবাশিসকে ফিরে আসতে দেখে রেডিও বন্ধ করে উঠে দাঁড়ালো। উদ্বিগ্ন প্রশ্নভরা চোখে তার পানে চাইল। দেবাশিস যথাসম্ভব সহজ গলায় বলল, ফিরে এলাম, অনেক দিন পড়াশোনা হয়নি, আজ একটু পড়ব। টেলিফোন টেবিলের নিচে থাকে, বিলেতি পত্রিকাগুলো জমা হয়েছিল। দেবাশিস সেগুলো নিয়ে পত্রিকার মোড়ক খুলে তারিখ অনুযায়ী সাজালো। তারপর বিছানায় শুয়ে পিঠের নিচে বালিশ দিয়ে পড়তে আরম্ভ করলো। ও ঘরে দীপা আস্তে আস্তে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। গ্রীষ্মের সন্ধ্যা দ্রুত নিবিড় হয়ে আসছে। পদ্মলোচন বাগানে জল দিচ্ছে। আজ দীপা বাগানে যায়নি। বিকেলবেলা সে সিনেমায় যাবার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দেবাশিস আহত লাঞ্ছিত মুখে চলে গেল। দীপার মনটাও কেমন একরকম হয়ে গেল। যত দিন যাচ্ছে তার জীবনটা এমন জট পাকিয়ে যাচ্ছে যে মনে হয় কোনো দিনই এই জট ছাড়ানো যাবে না। মনের মধ্যে একটা নতুন সমস্যা জন্ম নিয়েছে, তার কোনো সমাধান নেই। বাইরে অন্ধকার হয়ে গেছে। পদ্মলোচন বাগানের কাজ শেষ করে চলে গেল। দীপা তখন জানালা থেকে ফিরে নিঃশব্দে দেবাশিসের ঘরের দিকে গেল। দেবাশিস তখন আলো জ্বেলেছে, বিছানায় বালিশ ঠেসান দিয়ে পড়ায় নিমগ্ন। দীপা কিছুক্ষণ দোরের কাছে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ঘরে ঢুকল, কিন্তু দেবাশিস তাকে দেখতে পেল না। দীপা তখন একেবারে খাটের পাশে গিয়ে দাঁড়ালো। দেবাশিস চমকে চোখ তুলল। দীপা বলল, চা খাবে? দেবাশিস একটু হাসল। দীপা বিকেলবেলা রূঢ়তার জন্য অনুতপ্ত হয়েছে। সে বলল, তুমি যদি খাও আমিও খাবো, এক্ষুনি আনছি। দীপা হরিণীর মতো ছুটে চলে গেল। দেবাশিস কিছুক্ষণ দোরের দিকে চেয়ে থেকে আবার পড়ায় মন দিল। দীপা রান্নাঘরে গিয়ে দেখল নকুল রান্না চড়িয়েছে। সে বলল, নকুল তুমি সরো, আমি চা তৈরি করব। নকুল বলল, চা তৈরি করবে? দাদাবাবু খাবেন বুঝি? তা তুমি কেন করবে বৌদি? আমি করে দিচ্ছি। না আমি করব, তুমি সরো। নকুল মনে মনে খুশি হলো। আচ্ছা বৌদি, তুমিই করো। নকুলের ছায়াচ্ছন্ন মন অনেকটা পরিষ্কার হলো। এই 2 মাস দেখে শুনে তার ধারণা জন্মেছিল গোড়াতে কোনো কারণে এদের মনের মিল হয়নি। এখন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। ঘি আর আগুন একসঙ্গে কতদিন ঠান্ডা থাকবে? দীপা চা তৈরি করে ট্রের উপর একটা টিপট, 2টি পেয়ালা প্রভৃতি বসিয়ে উপরে উঠে এলো। বসবার ঘরে ট্রে রেখে দেবাশিসের দোরের কাছে এসে বলল, চা এনেছি। দেবাশিস তৎক্ষণাৎ উঠে এসে চায়ের টেবিলে বসল। দীপা চা পেয়ালায় ঢেলে একটি পেয়ালা দেবাশিসের দিকে এগিয়ে দিল। নিজের পেয়ালাটি হাতে তুলতে গিয়ে খানিকটা চা চলকে পিরিচে পড়ল। আজ দেবাশিস হঠাৎ ফিরে আসার পর দীপার শরীরটাও যেন শাসনের বাইরে চলে গেছে। থেকে থেকে বুকের মধ্যে আনচান করে উঠছে।
মাথার মধ্যে যেন গোলমাল হয়ে যাচ্ছে, কান্নায় গলা বুজে আসছে। সে কাঁদুনে মেয়ে নয়, এতদিনের দীর্ঘ পরীক্ষায় সে পরম দৃঢ়তার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তবে আজ তার এ কী হলো? এক চুমুক চা খেয়ে দেবাশিস বলল, আহ, খাসা চা হয়েছে। কে করলো, নকুল? না, আমি। দীপার গলাটা কেঁপে গেল, মনে হলো শরীরের অস্থি মাংস নরম হয়ে গেছে। সে আস্তে আস্তে বসে পড়ল। দেবাশিস আর কিছু বলল না, কেবল একটু প্রশংসাসূচক হাসল। দীপা দু চুমুক চা খেয়ে নিজেকে একটু চাঙ্গা করে নিল। তারপর যেন গুনে গুনে কথা বলছে এমনিভাবে বলল, কাল তুমি আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে? দেবাশিস চকিত চোখে তার পানে চাইল। ক্ষণেক নীরব থেকে বলল, তোমার যদি ইচ্ছা না থাকে আমার মন রাখবার জন্য সিনেমা দেখার দরকার নেই। না, আমি দেখতে চাই। চায়ের পেয়ালা শেষ করে দেবাশিস উঠে দাঁড়ালো। বেশ, তাহলে নিয়ে যাব। দেবাশিস নিজের ঘরে যাবার জন্য পা বাড়িয়েছে। এমন সময় ঘরের কোণে টেলিফোন বেজে উঠল। দীপার বুক আশঙ্কায় ধকধক করে উঠল। কার টেলিফোন? দেবাশিস গিয়ে টেলিফোন ধরল। হ্যালো। অন্যদিক থেকে কে কথা বলছে, কি কথা বলছে দীপা শুনতে পেল না, কেবল দেবাশিসের কথা একাগ্র হয়ে শুনতে লাগলো। ও, কি খবর? না, আজ বাড়িতেই আছি। না, শরীর ভালো আছে এখন। ও, বুঝেছি। আচ্ছা, আমি যাচ্ছি। না না, কষ্ট কিসের? আচ্ছা। টেলিফোন নামিয়ে রেখে দেবাশিস কবজির ঘড়ির দিকে তাকালো। 8টা বেজে গেছে। আমাকে একবার বেরোতে হবে, হেঁটেই যাব, আধ ঘন্টার মধ্যে ফিরে আসব। সে বেরিয়ে গেল। দীপা কোনো প্রশ্ন করল না। সে জানতে পারল না দেবাশিস কোথায় যাচ্ছে। একলা বসে বসে ভাবতে লাগলো, কে দেবাশিসকে টেলিফোন করেছিল। দেবাশিস আধ ঘন্টার মধ্যে ফিরল না। তারপর আরও কিছুক্ষণ কেটে গেল। নকুল নিচে এসে বলল, হ্যাঁ বৌদি, দাদাবাবু কোথায় গেল? কখন ফিরবে? দীপা বলল, তা তো জানি না নকুল, কোথায় গেছেন বলে যাননি, শুধু বললেন আধ ঘন্টার মধ্যে ফিরবেন। নকুল বলল, আধ ঘন্টা তো কখন কেটে গেছে, খাবার সময় হলো, কখনও তো এমন দেরি করে না। নকুল চিন্তিতভাবে বিজবিজ করতে করতে নিচে নেমে গেল। একজনের উদ্বেগ অন্যের মধ্যে সঞ্চরিত হলো। দীপার মনও উৎকণ্ঠায় ভরে উঠল। নানা রকম বাস্তব অবাস্তব সম্ভাবনা তার মাথার মধ্যে উকিঝুঁকি আড়তে লাগলো। 9টা বেজে 5 মিনিটে টেলিফোন বেজে উঠতেই দীপা চমকে উঠে দাঁড়ালো। ভয়ে ভয়ে গিয়ে টেলিফোন কানে তুলে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে এলো, আমি। গলা শুনে চিনতে পারছো? দীপার গলার আওয়াজ আরও ক্ষীণ হলো। হ্যাঁ। তোমার স্বামী বাড়িতে আছে? না। খবর সব ভালো? হ্যাঁ। তোমার স্বামী কোনো গোলমাল করেনি? না। তুমি যেমন ছিলে তেমনি আছো? হ্যাঁ। আমার নাম কাউকে বলনি? না। মা কালীর নামে দিব্যি করেছ, মনে আছে? আছে। আচ্ছা, আজ এ পর্যন্তই, সাবধানে থেকো, আবার টেলিফোন করব। দীপার মুখ দিয়ে আর কথা বেরোলো না। সে টেলিফোন রেখে আবার এসে বসল। মনে হলো তার দেহের সমস্ত প্রাণশক্তি ফুরিয়ে গেছে। দু হাতে মুখ ঢেকে সে চেয়ারে বসে পড়ল। রাত 9:30টার সময় নকুল আবার এসে বলল, বৌদি, দাদাবাবু এখনও এলো না, আমার ভালো ঠেকছে না। এই সময় তৃতীয়বার টেলিফোন বাজল। দীপার মুখ সাদা হয়ে গেল। সে সমস্ত শরীর শক্ত করে উঠে গিয়ে ফোন ধরল। মেয়েলি গলায় আওয়াজ শুনল, হ্যালো, এটা কি দেবাশিস ভট্টের বাড়ি? দীপার বুক ধড়ফড় করে উঠল। সে কোনো মতো উচ্চারণ করল, হ্যাঁ। আপনি কি তার স্ত্রী? হ্যাঁ। দেখুন, আমি হাসপাতাল থেকে বলছি, আপনি একবার আসতে পারবেন? কেন, কি হয়েছে? আপনার স্বামী একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হাসপাতালে আনা হয়েছে, আপনি চট করে আসুন। দীপার মুখ থেকে বুক ফটা প্রশ্ন বেরিয়ে এলো, বেঁচে আছেন? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে জ্ঞান হয়েছে। আমি এক্ষুনি আসছি। কোন হাসপাতাল? রাসবিহারী হাসপাতাল, ইমার্জেন্সি ওয়ার্ড। ফোন রেখে গিয়ে দীপা ফিরল। দেখল নকুল তার পেছনে এসে দাঁড়িয়েছে। নকুল ব্যাকুল চোখে চেয়ে বলল, বৌদি? নকুলের শঙ্কা বিকশ মুখ দেখে দীপা হঠাৎ নিজের হৃদয়টাও দেখতে পেল। আজকের দীপা আর 2 মাস আগের দীপা নেই, সব উলটপালাট হয়ে গেছে। তার মাথাটা একবার ঘুরে গেল। তারপর সে দৃঢ়ভাবে নিজেকে সামলে নিয়ে বলল, তোমার দাদাবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। নকুল আস্তে আস্তে মেঝের উপর বসে পড়ল। দীপা বলল, না নকুল, এই সময় ভেঙে পড়লে চলবে না, চলো এক্ষুনি হাসপাতালে যেতে হবে। দীপা নকুলকে হাত ধরে টেনে দাঁড় করালো।